আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছি গোলাম মাওলা রানী, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্ক্রিনে চলে যাবো, সেখানে ওয়াবারাকাতুহু। বিস্তারিত দেখে আসবো। সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের পবিত্র এই দিন, পবিত্র দিন মানে গতকাল শবে বরাত, হাজার বছরের ঐতিহ্য নিয়ে আমরা বাঙালি কিংবা বিশ্ব মুসলিম সম্প্রদায় যে দিবসটি এবং যে রজনীটি অত্যন্ত তাৎপর্য সহকারে আমরা পালন করি। হাল আমলে যদিও অনেক বিতর্ক হচ্ছে, অনেকে বিতর্ক করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও বাঙালির মননে এই দিবসটি অতীতের মতোই আছে। আশা করি আপনারা সবাই রোজা আছেন, গত রাত ইবাদত বন্দেগী করেছেন, এবং গতকাল বা তার আগে যে বিষয়টি একেবারে খুব বেশি আলোচিত হয়েছে সেটি হলো আমেরিকাতে মিস্টার নরেন্দ্র মোদীর একটি বৈঠক মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকের এক পর্যায়ে বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদিও একটু দেরি হয়ে গেল, তবুও বিষয়টি একদিকে ভালো। এর কারণ হলো যে এই মন্তব্যের পরপরই আমাদের দেশের সামাজিক মাধ্যম, গণমাধ্যমগুলো যে যার মতো করে রিপোর্ট করেছে। এর প্রেক্ষিতে দিল্লি থেকে সেখানকার পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্রি তিনি বক্তব্য দিয়েছেন। আমেরিকাতে অনেকগুলো পত্রপত্রিকা রিপোর্ট করেছে, এবং যারা নির্মোহ দৃষ্টিতে দেশের বাইরে থেকে বা দেশের ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তাদের বক্তব্য শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এখন আমি আমার নিজস্ব যে মতামতটি, সেই মতামতটি যথেষ্ট তথ্য এবং উপাত্ত দিয়ে আপনাদের নিকট উপস্থাপন করতে পারব। প্রথম কথা সেটি হলো, আমরা কেন এই মুহূর্তে মিস্টার ট্রাম্পকে এত ভয় পাচ্ছি, অথবা মিস্টার নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন, সেই বৈঠকে ট্রাম্প কি বলল, সেইগুলো নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছি। এই আমরা বিভিন্ন সময়টিতে সেই 1971 সনে আমরা তো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবং গত 15টি বছর শেখ হাসিনার জামানাতে বলতে গেলে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা পায়ের উপর পা তুলে, নাক ঝুলিয়ে, মুখ ঝুলিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে তারপর তিনি এই রাজত্ব করেছেন। সেই রাজত্ব আপনার আমার অনেকের নিকট দুর্বিষহ ছিল, কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা সেই 15টি বছরে শেখ হাসিনার একটি কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তিনি দুই হাতে খেলেছেন, এক হাতে চীন আর এক হাতে ভারত। তো সেই আমরা এমনকি বেগম জিয়ার জামানাতে যখন ভারতের রাষ্ট্রপতি এলেন বাংলাদেশে মিস্টার প্রণব মুখার্জি, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন না। তো বিএনপি তো একটা সময় ভারতকে পাত্তা দেয়নি। জামাত থেকে শুরু করে অন্যান্য যে সকল ইসলামিক দল, তাদের রাজনীতির মূল যে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক, সেখানেও এক নম্বর জিনিস হলো যে তারা ভারত বিরোধিতা করছে। তো সেই ভারত বিরোধিতার জায়গা থেকে মিস্টার মোদী কি বললেন না বললেন, বা আমেরিকা বিরোধী বা পশ্চিমা শক্তি বিরোধী তার পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি যে ডোনাল্ড ট্রাম্প কি বললেন না বললেন, তাতে আমাদের কি আসে যায়। কিন্তু সেগুলো রেখে আমরা যে এখন এই বৈঠক নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, এটার মানসিক তাৎপর্য কি, অর্থনৈতিক তাৎপর্য কি, রাজনৈতিক তাৎপর্য কি, এটা সবার আগে আলোচনা করা জরুরি। সম্মানিত দর্শক, একটু দেখে আসি কারা কারা আছেন। রনি ভাই, অনেকদিন পর লাইভে পেলাম। একজন বললেন আপনাকে আমি মাঝে মধ্যে করি, তবু আজকে এসছি, ধন্যবাদ আপনাকে। হ্যালো রনি ভাই, লাইক ইউ অ্যাজ এ পার্সন। তারপরে প্রশংসা করছেন সবাই। রনি ভাই যে যাই বলুক, জননেত্রী শেখ হাসিনা আমলে সাধারণ মানুষ ভালো ছিল। আপনার কথা সত্য, তাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনি। আলমগীর হোসেন ভাই বলেছেন একটা অনুরোধ, রিয়াল যুক্তিযুক্ত মতামত দিবেন, আপনার জন্য শুভকামনা দোয়া। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনটা বেশি বেশি উপস্থাপন করবেন অনুগ্রহ করে। তারপর আসসালামু আলাইকুম স্যার, ফেক কথাবার্তা ছাড়েন। একজন ভাই, আমি তো কথাই তো শুরু করিনি, হিমাংশু রয়। তারপর শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
ইউনূস টিকবে কি না। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগে। সঞ্জয় হাওলাদার বলেছেন, হাই স্যার, হাউ আর ইউ? রনি ভাই, একটা আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কোনো বিষয়ে মন্তব্য কেন করা হচ্ছে না? তারপরে আপনার একটা ভিডিও দেখি, মেধাবী ছাত্ররা ছাত্র শিবিরের কেন, আপনার বিশ্লেষণ কি? রনি ভাই, রনি ভাই, আওয়ামী লীগ সরকার ভালো ছিল। রনি, ধন্যবাদ। যাক, অনেক মন্তব্য, আমরা সেই মন্তব্য এখন মূলত মূল আলোচনায় যাই। প্রথমত, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার এবং এখন যারা শাসন ক্ষমতায় আছেন তাদের সবার মধ্যে একটা ভয়, আইনগত বৈধতা নিয়ে ভয়, যে তাদের এই সরকারটির আইনগত বৈধতা কতটুকু রয়েছে। তারা বুক ফুলিয়ে বলার চেষ্টা করছেন যে তাদের পিছনে জনসমর্থন রয়েছে, তাদের পিছনে গণ আন্দোলন রয়েছে, তারপরে তারা মানে একটা বিপ্লবী সরকার, তারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারে ইত্যাদি অনেক কিছু। কিন্তু নিজেদের অজান্তে হোক কিংবা যে কোনো কারণে হোক, তারা এই সংবিধানের অধীন শপথ নিয়েছে, আবার এই সংবিধানকে বহুলাংশে তারা যাকে বলা হয় অবমাননা করেছে, এবং সংবিধান রেখে সংবিধানের অধীন চাকুরি নিয়ে বা সংবিধানের অধীন শপথ নিয়ে আবার যদি সেই সংবিধান ভঙ্গ করা হয়, সেটার সর্বোচ্চ শাস্তি আমাদের দেশে এই মুহূর্তে সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। তো কাজেই যারা হাসছেন, খেলছেন, প্রত্যেকটা হাসির পেছনে আপনি দেখবেন যে অজস্র কান্না তাদের রয়েছে, এবং সেই কান্না থেকে কিন্তু ভয়, সেই ভয়ের কারণে তারা সবাইকে ভয় পাচ্ছে। মব জাস্টিসকে ভয় পাচ্ছে, বিএনপিকে ভয় পাচ্ছে, জামাতকে ভয় পাচ্ছে, মিলিটারিকে ভয় পাচ্ছে, এমনকি আওয়ামী লীগের যেটা পতিত শক্তি, আওয়ামী লীগ পরাজিত শক্তি, তাদেরকে ভয় পাচ্ছে এবং জমের মতো ভয় পাচ্ছে। তো এই কারণে তাদের মনে হচ্ছে এই বুঝি এলো, তারপর সে ওখানে এলো, এখানে এলো, ইত্যাদি ইত্যাদি। এই মানসিক অস্থিরতা থেকে সরকারে যারা রয়েছেন তারা, সরকারের সমর্থক যারা রয়েছেন তারা এখন যে কোনো কারণে হোক দেশের বাইরে যে শক্তি ভারত এবং আমেরিকা, তাদেরকে যার পর নাই, মানে এর পরে নাই, পাত্তা দিচ্ছে এবং ভয় পাচ্ছে। এবং সেই কারণে মোদি এবং ট্রাম্পের বৈঠক নিয়ে প্রচন্ড আলাপ আলোচনা হচ্ছে, গেল এক। দুই নম্বরে যেটা হলো, সেটি ট্রাম্পের ক্ষমতা আসার পর আওয়ামী লীগের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে। এই কারণে ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের একটা ভালো সম্পর্ক, এমনকি জয়েরও ভালো সম্পর্ক রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনা তার জমানাতে কতগুলো সম্পর্ক পারিবারিক পর্যায়ে নিয়ে গেছে, যেমন কাতারের আমিরের সঙ্গে বা কাতারের রাজ পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। এখন যিনি রয়েছেন তিনি শেখ হাসিনার সন্তান সম, কিন্তু তার বাবার সঙ্গে শেখ হাসিনার খুবই ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক ছিল। এবং কাতারের আমিরের বিশেষ প্রতিনিধি যখন ঢাকাতে এলেন, তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং তখন তিনি সেটি বলেছিলেন যে, মিস্টার রনি, তুমি হয়তো জানো না যে আমাদের আমির তোমাদের প্রধানমন্ত্রীকে কতটা শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমি জানি না এর কারণটা কি, বাট তিনি সে কথা বলেছিলেন। কাতারের আমিরের পরে সৌদি আরবের যে বর্তমান মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গেও কিন্তু শেখ হাসিনার পরিবারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং আপনারা অনেকে হয়তো শুনেছেন বা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তাহলে বাদশাহ সালমানের যে পুত্র মোহাম্মদ বিন সালমান, তিনি এই বাংলাদেশ সফরে আসতেন, যাকে বলা হয় ডিফ্যাক্টো বাদশাহ। ভুটানের যিনি এখন রাজা রয়েছেন, তিনি সরাসরি জয়ের ক্লাসমেট, একেবারে সরাসরি জয়ের ক্লাসমেট। এরপর যাকে বলা হয় দিল্লির সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে, অমিত শাহের সঙ্গে আওয়ামী লীগের যে কি সম্পর্ক, এটা আপনারা আমরা সবাই জানি। তো এই সম্পর্কের বাইরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধুত্ব, মোহাম্মদ বিন সালমানের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব, কাতারের আমিরের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব, এবং আরেকটা জিনিস এখানে বাদ চলে গেছে, সেটা হলো মিস্টার পুতিনের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে আবার পশ্চিমা দুনিয়া যে ট্যাগ দিয়েছে যে তারা রূপপুর পারমাণবিক কেন্দ্রে একসাথে মিলেমিশে দুর্নীতি করেছেন। তো এগুলো মিলিয়ে শেখ হাসিনার বিপক্ষে যেভাবে একটা শক্তি আছে, শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে গ্লোবালি সারা দুনিয়াতে কিন্তু একটা শক্তি রয়েছে। এবং এখানে আরো একটা ব্যাপার আপনাদেরকে বলি, ফ্রান্সের যে এখন প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার ইম্মানুয়েল ম্যাক্রো, তার সাথেও শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক। তারপর এখন যে লেবার পার্টি রয়েছে ব্রিটেনে, যদিও টিউলিপের মন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু লেবার পার্টির সঙ্গে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সম্পর্ক পারিবারিক সম্পর্ক।
তো এই যে সম্পর্কের যে ভিত্তিগুলো, সেই ভিত্তিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানে, মিস্টার তৌহিদ যিনি রয়েছেন এখন পররাষ্ট্র সচিব, তিনি খুব ভালো করে জানেন। এবং এসব কারণে আওয়ামী লীগ যেভাবে উল্লাস করেছে, তাদের উল্লাসের যেভাবে কারণ রয়েছে, একইভাবে কিন্তু যারা সরকারে রয়েছেন তাদেরও অস্থির হওয়ার, ভয় পাওয়ার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। এরপর যেটা হলো যে মিস্টার ট্রাম্প তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে খুব বেশি প্রিভিলেজ দেন, এবং তিনি অনেকটা খ্যাপাটে, পাগলাটে, যে যাই বলেন না কেন সবকিছু, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো প্রোটোকল ধরেন না, কোনো কিছু ধরেন না। এবার যে তার যে যাকে বলা হয় হলো শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠানেও কিন্তু তিনি সকল প্রোটোকল ভেঙে তিনি বিদেশি মেহমানদেরকে দাওয়াত করেছেন, যেটা ইতিপূর্বে কখনো হয়নি। আবার সেখানে নরেন্দ্র মোদীকে দাওয়াত না দিয়ে তিনি তার বন্ধুকে আলাদা, আপনি দেখেছেন যে এই যে তার শপথ নেয়ার পর নরেন্দ্র মোদীকে তিনি যেভাবে আমেরিকাতে দাওয়াত করে নিয়েছেন, যেভাবে সম্মান দিয়েছেন এবং যেভাবে সৌজন্য দেখিয়েছেন, এটি আমেরিকার কোনো প্রেসিডেন্টের বিরল ইতিহাস। ইতিপূর্বে কখনোই আমেরিকার কোনো প্রেসিডেন্ট বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে তারপরে নিজের হাতে চেয়ার টেনে দিয়ে তাকে বসিয়ে তারপর পিছনে তিনি দাঁড়িয়ে থেকেছেন, এরকম নজির আমি দেখিনি। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেখানে অনেকটা বাংলাদেশের কায়দায় তিনি রাজত্ব করেন, অর্থাৎ তিনি চেয়ারে বসে থাকেন, তার চারিপাশে পাত্র মিত্র সব দাঁড়িয়ে থাকেন, যেটা আপনি জো বাইডেন বা বারাক ওবামা, বিল ক্লিন্টনের জমানায় দেখবেন না। মানে প্রেসিডেন্টের রুমটাই আমাদের বাংলাদেশের মন্ত্রী এমপিদের রুম যেভাবে লোকে লোকারণ্য থাকে, তিনি সেভাবে লোকে লোকারণ্য থাকতে পছন্দ করেন। তো সেই মানুষ যিনি সবসময় নিজেকে বস ভালোবাসেন, এমনকি ব্রিটেনের রানীর সঙ্গে তিনি যখন হ্যান্ডশেক করেছিলেন আগের আমলে, তখনও তিনি ব্রিটিশ রাজপরিবারের বা প্রাসাদের নিয়ম কানুন তিনি মানেননি। তো সেই মানুষ নরেন্দ্র মোদীর প্রতি যে ভক্তি দেখিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, এবং একই সঙ্গে তার যে রাইট হ্যান্ড, দক্ষিণ হস্ত যিনি রয়েছেন ইলন মাস্ক, তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করেছেন তার প্রেমিকাকে নিয়ে, অর্থাৎ যার সঙ্গে তিনি লিভ টুগেদার করেন, এবং তার 3টি সন্তানকে নিয়ে। এটি খুবই সিগনিফিক্যান্ট। এবং আরো আশ্চর্য ব্যাপার হলো, তিনি সেই নরেন্দ্র মোদীর বৈঠক যখন চলছিল তার পরপরই ডোনাল্ড ট্রাম্পের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এটি যে কত বড় সিগনিফিক্যান্ট নেতিবাচক অর্থে, এটি আমরা অনেক সময় যেমন দেখা গেল যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তো আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমি আমার স্ত্রীর কাছে সব কথা বলি যে অন্য একটা মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে টেলিফোনে, ভীষণ রকম ডিস্টার্ব করে টেলিফোনে, আমার সঙ্গে প্রেম করতে চায়। তখন হঠাৎ করে কি হলো, একদিন আমার স্ত্রীর সামনেই আমার সেই প্রেমিকা, মানে এক্সপেক্টেড প্রেমিকা, আমার নয়, সে আমাকে একতরফা ভালোবাসে, সে আমাকে টেলিফোন করলো। এখন তাকে আমি আমার স্ত্রীর সামনে সেই ফোনটা ধরলাম এবং স্ত্রীর সামনে তার সঙ্গে কিছু কথাবার্তা বললাম। তো আপনি বুঝতে পারেন যে সেখানে আমার কথা কি হতে পারে আর এই কথার তাৎপর্য কি হতে পারে। একইভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের যে সম্পর্ক ভালো নয়, এটি বোঝার জন্য খুব বেশি জ্ঞান দরকার নেই। তো সেই ডোনাল্ড ট্রাম্পকে পাশে রেখে মিস্টার ইলন মাস্ক, যার সঙ্গে ডক্টর ইউনূসের ইতিপূর্বে কখনোই সম্পর্ক ছিল না, এবং ডক্টর ইউনূস আপনি জানেন যে সে খুব সুন্দর একজন ব্যবসায়ী, ম্যানেজ মাস্টার। তো তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, তারপর তার 3-0 থিওরি, তার যা কিছু নেম ফেম, এগুলো 99% হলো তার মার্কেটিং ক্যাপাবিলিটি। তিনি এই জিনিসগুলো অর্জন করেছেন তার মার্কেটিং ক্যাপাবিলিটির কারণে। তো ইলন মাস্কের মতো একজন ব্যবসায়ীকে কিভাবে কনভিন্স করতে হয় সেটা মিস্টার ইউনূস জানেন। ফলে ইলন মাস্কের যে ইন্টারনেট কোম্পানি, স্যাটেলাইট কোম্পানি স্টারলিংক, এটিকে বাংলাদেশে আধিপত্য দেওয়ার জন্য, একছত্র আধিপত্য দেওয়ার জন্য তিনি সেখানে একটা ব্যবসায়িক আলোচনা করতে চাচ্ছিলেন, এবং সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে সেই মিস্টার নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এবং একই সময় সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপনার ইলন মাস্কের যে কথাবার্তা, এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। সেই পরিস্থিতি এখনো পর্যন্ত বিতর্ক চলছে এবং আগামীতেও বিতর্ক চলবে। সম্মানিত দর্শক, আরেকটু দেখে নেই কারা কারা আছেন।
একজন বলছেন আপনাকে মন্দ বললেও আপনি কিন্তু মোটামুটি সত্য বলেন, এজন্য আপনার ভিউ কমবে না এবং আপনার নির্ভরযোগ্য তথ্যপত্র বিশ্লেষণ, আর এজন্য আপনার ভিডিও দেখে ধন্যবাদ। এ জার্নি অফ লাইফ। আমি চেষ্টা করি আসলে গালাগালি প্রতিপক্ষ সবারই ছিল, হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল, বাংলাদেশে সবারই আছে। তো যারা গালাগালি করার তারা গালাগালি করবে, আর যারা প্রশংসা করার তারা প্রশংসা করবে, যারা রিগ্রেট করার তারা রিগ্রেট করবে। কিন্তু আমি যে কথাগুলো বলি আমি তো আমার মন থেকে কথাগুলো বলি। তো যাই হোক, একজন বলছেন যে রনি ভাই জামালপুর শস্যবাড়ি থেকে দেখছি, অনেকে বলেন বিপ্লব সংগঠনের চেয়ে প্রতি বিপ্লব ঠেকানো, বিপ্লবের সংহত করা বেশি চ্যালেঞ্জিং। 5 ফেব্রুয়ারির পর থেকে ঘটনাবলী দেখে আমার মনে হয়েছে আমরা কি একটি প্রতি বিপ্লবের সামনে দাঁড়িয়ে, মিস্টার আমান মাহমুদ, আমরা অবশ্যই একটা প্রতি বিপ্লবের সামনে দাঁড়িয়ে, এবং আপনি যে কথাগুলো বলেছেন আমি একদম 100% একমত, 100% একমত। গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ছিল সবাই, অথচ এক শ্রেণীর মানুষ এখন সেটা নিজেদের সম্পদ হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। সহমত। রনিভাই সালাম নেবেন, আমি আপনার ভক্ত। নির্বাচন কি আদৌ হবে? আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, একটু জানাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচন তো টুডে হবে, কিন্তু আমার সিক্স সেন্স বলছে এটা কোনো অবস্থাতেই 2025 সনের ডিসেম্বর মাসে অথবা 2026 সনের জুন জুলাই মাসে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলার চেষ্টা করছেন, এটা হবে না, এটা ইম্পসিবল। এখানে আরো অনেক কিছু গেম আছে, রিগেম আছে, রিমিক্স আছে, আল্লাহ ভালো জানেন। জামাত যদি জোর ছাড়া ইলেকশন করে আমার মনে হয় 2টা আসন পাবে। আমি আর একটা বাড়িয়ে দিলাম, স্যামসাং কি মুভি নিক্স, আপনি তো 2টা আসন দিলেন, আমি 3টা আসন দিয়ে দিলাম, আরেকটা আসন বাড়াই দিলাম। তারপর মির্জা জায়মা, ফরেন অ্যাডভাইজার তৌহিদ, ডেপুটি হাই কমিশনার ওয়াজিন, কলকাতা। তারপরে স্যাম ইলেকশন, আওয়ামী লীগ গণমানুষের দল, এখন সাধারণ মানুষের কর্মজীবী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দল আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। দক্ষ নেতৃত্ব সরকার আবারও দরকার সারা দেশের বাড়িতে। এখানে যারা আসছেন অলমোস্ট সবাই আওয়ামী লীগের যারা লোকজন আছে। আমরা মূল আলোচনায় আগাই। এখন সেই আলোচনা হয়েছে এবং আলোচনার শেষের যে অংশ সেটা হলো বৈঠক শেষে সাধারণত আমেরিকাতে যিনি সরকার প্রধান অর্থাৎ রাষ্ট্রপ্রধান মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং যিনি আসেন মেহমান সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান, তারা দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন করেন। তো এবারও এই সংবাদ সম্মেলনটা হয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রতিবার যে সংবাদ সম্মেলনটা হয় হোয়াইট হাউসের লনে, আপনারা যারা হোয়াইট হাউসে গিয়েছেন তারা দেখেছেন যে হোয়াইট হাউসের যে লনটাতে হয় সেখানে তারা দাঁড়িয়ে কথা বলেন এবং লনে হয়, আবার কখনো কখনো ভিতরে যে একটা অডিটোরিয়াম আছে সেখানেও হয়। কিন্তু এবার যে রুমটিতে হলো সেখানে উভয় নেতা কিন্তু বসেছিলেন, তারা বসে বসে কথা বলছিলেন। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা আমেরিকার হিস্ট্রিতে। 2 নম্বর হলো যে ভারতের যখন প্রশ্ন করা হলো, একজন সাংবাদিক প্রশ্ন করলো যে বাংলাদেশের বিষয়ে আপনার মন্তব্য কি, তো তিনি সেখানে যে কথা বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আমি যতটুকু ইংরেজি বুঝি সেই ইংরেজির বিষয়বস্তু হলো যে মূলত প্রশ্নটা ছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সাবেক বাইডেন সরকারের যে একটা ডিপ স্টেট পলিসি ছিল বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করার যে একটা বিশাল ফান্ড বিলিয়ন ডলার জো বাইডেন সরকার বিনিয়োগ করেছিল এবং বিভিন্ন লোকদেরকে দিয়ে, আমেরিকার লোকদেরকে দিয়ে তারা সরকার পরিবর্তন করাতে, এবং বাংলাদেশে 2018 সনের পর থেকেই এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে। এবং আমেরিকার অনেক কর্তা ব্যক্তি, রাষ্ট্রদূত, বিশেষ করে 2জন রাষ্ট্রদূত, মার্শাল বার্নিকাট বুম এবং লাস্টে যেটা ছিলেন মিস্টার পিটার ডি হাস, এই 2জন লোক এবং সর্বশেষ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এই 3জন লোক সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই 3জনকে ফায়ার করেছেন এবং তিনি ডিপ স্টেট নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই কাজের জন্য যে বরাদ্দ ছিল আমেরিকার যে ইউএসএ, তার মাধ্যমে যে সকল এনজিওদেরকে দান খয়রাত করা হয় এবং সেই দান খয়রাত নিয়ে এনজিও গুলো যে সকল তৎপরতা চালায়, তারপরে অ্যাকশন এইড থেকে শুরু করে অন্যান্য যে সকল দাতা সংস্থা, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, তাদের মাধ্যমে বিলিয়ন ডলার দিয়ে এই স্বাস্থ্য রক্ষা নামে আমেরিকা বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের অপচেষ্টা
চালায়। তা আমাদের দেশে ডিপ স্টেট নিয়ে কাজ হয়েছে, এটা একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। আমাদের রোহিঙ্গা সমস্যা, আমাদের এখানে এই করোনার সমস্যা, করোনার সেই টিকা দেওয়া থেকে শুরু করে অনেক কিছুর সঙ্গেই সেই ডিপ স্টেট জড়িত ছিল। এগুলো আগামীতে দেখবেন যে একেবারে তথ্যপত্র সহকারে প্রকাশিত হবে। তো শেখ হাসিনার সরকার উচ্ছেদে সেই ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, এটা ছিল প্রাথমিক প্রশ্ন। এখন এটা আসলে কোনো প্রেসিডেন্ট এইভাবে উত্তর দিতে পারেন না। তিনি যেটা ডিপ্লোম্যাটিক ভাবে বলার দরকার সেটাই বলেছেন যে না, বাংলাদেশের সরকার পরিবর্তনে ডিপ স্টেটের ভূমিকা নেই। তো এই যে ডিপ স্টেটের ভূমিকা নেই, এখানেই মূলত প্রশ্ন যে ডিপ স্টেটের ভূমিকা আছে, তিনি চাইলে আরো দৃঢ়তার সঙ্গে আরো সুন্দরভাবে তথ্য উপাত্ত যুক্তি দিয়ে কথা বলতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র নেতিবাচক ডিপ্লোম্যাটিক ভাষায় এই কথা বলে তারপরে যখন দ্বিতীয়বার মানে পুরো বিষয়টি নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিতে গিয়ে তিনি যে জিনিসটি বলেছিলেন, সেই বিষয়টা হলো যে এই যে শেখ হাসিনার এখন বাংলাদেশের সরকার যেটি বলছে যে শেখ হাসিনার সরকার যে পরিবর্তনে সেই আমেরিকার কোনো হাত ছিল না, এখানে নরেন্দ্র মোদীর হাত ছিল বা ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা, বা তার মধ্যে করে যেটা আসিফ নজরুল সাহেব অন্যান্য যারা যে বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, কথাবার্তা বলছেন, এগুলো আসলে মূলত দুঃখজনক হলেও সত্যি যে তারা তাদের প্রজ্ঞা মেধা খাটিয়ে সত্য কথাটি বলেননি, বলার সাহস তাদের নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন সেই কথাটার একেবারে বাস্তব অর্থ হলো যে দুটো বিষয়। ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন এখানে পাক ভারত উপমহাদেশে আমেরিকার পলিসি ছিল তারা পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখতেন। যখন জো বাইডেন ক্ষমতায় আসলেন তিনি এই থিওরিটা উল্টে দিয়ে তিনি বললেন যে আমরা এখন আর কোনো কিছু ভারতের চোখ দিয়ে দেখবো না, আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখব। এইগুলো একটা। তো সেই অর্থে ডোনাল্ড ট্রাম্প তার এই কথা যে আমি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম, অর্থাৎ এখানে ভারতের যে পলিসি সেই পলিসি ভারত আগের মতো স্বাধীনভাবে করবে, এখানে আমেরিকা কোনো মাথা গলাবে না। দিস ইজ দ্য ফার্স্ট থিং, একেবারে নিরপেক্ষ নিউট্রাল, যে বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যেভাবে ভারত তার পররাষ্ট্রনীতি চালায় সেভাবে চালাবে আমেরিকা, ভারতের সঙ্গে থাকবে, এখানে আমেরিকা নাক গলাবে না। এই গেল একটা, এটা হলো একেবারে সরাসরি এক্সপ্রেস। আর ইমপ্লয়েড যেটা আছে সেটা হলো যে আগে যেভাবে আমেরিকা ভারতের চোখ দিয়ে দেখতো সবকিছু এবং ভারতের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতো, ঠিক সেই জায়গাটিতেই মিস্টার ট্রাম্প ফিরে গেলেন, এর বাইরে অন্য কোনো কথা নেই। এরপর তিনি যে কথাটি বলেছেন সেটি হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই তাৎপর্যপূর্ণ হলো যে 100 ইয়ার্স মানে 100 বছরেরও বেশি সময় ধরে পাক ভারত উপমহাদেশ বা তারও বেশি, আমি বলবো 1000 বছর ধরে দিল্লি এই দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ন্ত্রণ করছে। ফলে দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে দিল্লির যে ধরেন আপনার যাকে বলা হয় তাদের যে স্টাডি, তাদের যে গবেষণা, এটি বাংলাদেশেরও নেই। আপনি চিন্তা করেন মুঘল আমলে বা শের শাহের আমলে সোনারগাঁ, পটুয়াখালী, আমার নির্বাচনী এলাকা গলাচিপা, সেই এলাকার একটা যে ভূমি জরিপ, সেই ভূমি জরিপের যে কপি, সেই কপি বাংলাদেশে পাওয়া না গেলেও দিল্লিতে পাওয়া যাবে, এবং একই কপি আবার ব্রিটিশ মিউজিয়ামে পাওয়া যাবে। এবং আপনারা জানেন যে আমাদের যে জাতীয় সংসদ, সেটির যে মূল কপি আমাদের বাংলাদেশে কিন্তু ছিল না, আমরা এটা আমেরিকা থেকে কিন্তু সেটা সংগ্রহ করেছি। তো কাজেই যেটা বলছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে এই অঞ্চলের রাজনীতি কেমন হবে, সেই অঞ্চলের সেই জরিপ কি, মানুষের মন মানসিকতা কি, সেখানে কোন জিনিসটি করলে ভালো হবে, এটা নিয়ে দিল্লির যথেষ্ট গবেষণা আছে এবং গত 100 বছর ধরে দিল্লি যথেষ্ট পড়াশোনা করছে এই বিষয়গুলো নিয়ে। তো কাজেই মিস্টার মোদী, নরেন্দ্র মোদী, এবং তিনি নরেন্দ্র মোদী না বলেছেন প্রাইম মিনিস্টার এই বিষয়টা খুব ভালো জানেন, এবং তিনি এই বিষয়টি তার মতো করে দেখবেন। এবং এই কথা দেখুন যে এটা এত সেন্সিটিভ একটা কথা, সেই সেন্সিটিভ কথাটা কিন্তু মিস্টার নরেন্দ্র মোদী রেসপন্ড করেননি, হেসেও রেসপন্ড করেননি, কথা বলেও রেসপন্ড করেননি। তিনি অত্যন্ত কৌশলগত কারণে অন্যদিকে তিনি কথা ঘুরিয়ে গেছেন। এর অর্থ যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশ বিষয় নিয়ে যে
দীর্ঘ আলোচনা হয়েছে। এটা ভারতের যে পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্রি, আমি দেখলাম গতকাল তিনি সংবাদ সম্মেলন করে এই কথা বলেছেন। তো এখন যখন একজনের সাথে একজনের কথাবার্তা হয়, যে কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা হয়, তো সাংবাদিক সম্মেলনে কথা বলতে গেলে নিজের অজান্তে দেখা গেল যে কোনো একটা গোপন তথ্য কথা বের হয়ে যেতে পারে। এটা কোনো মানুষ এই দুর্বলতা থেকে মুক্ত নয়। তো সেই জায়গা থেকে আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে কৌশলগত আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো তিনি লোকসম্মুখে আনতে চাচ্ছিলেন না। এই জন্য তিনি সেখান থেকে তার কথা ঘুরিয়ে ইউক্রেন যুদ্ধে নিয়ে গেছেন। এটাই হলো ওনার সঙ্গে নরেন্দ্র মোদীর যে সংবাদ সম্মেলন, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে সংবাদ সম্মেলন, এবং সেখানে মিস্টার ট্রাম্পকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের যে সোজা সাপটা আমি যতটুকু বুঝি ততটুকু ব্যাখ্যা। এর বাইরে তিনি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছেন, এবং আপনারা জানেন যে ওই উপমহাদেশের যত নয়, সারা দুনিয়ার যত গোয়েন্দা তৎপরতা রয়েছে এবং বিগ বাজেটে প্রত্যেকটা দেশে কি কি ঘটবে, সেই তুলসী গ্যাবার্ডের সঙ্গে তার কথাবার্তা হয়েছে। ট্রেড অ্যান্ড কমার্স নিয়ে ইলন মাস্কের সঙ্গে তার খুব পারিবারিক পরিবেশে দেখা হয়েছে। তো কাজেই আমরা যেভাবে অতীতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, একইভাবে এখন এই যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক, এই বৈঠককে নিয়ে আমরা তুচ্ছ করছি, তাচ্ছিল্য করছি, মূলত নিজেদের যে ভয় এবং আতঙ্ক, অর্থাৎ সরকারে যারা রয়েছেন তাদের ভয় এবং আতঙ্ককে চাপা দেওয়ার জন্য। আর যারা খুব বেশি আনন্দ অনুভব করছে, তারা নিজেদের দুঃখ বেদনায় ভারাক্রান্ত হয়ে আমাদের শক্তি সামর্থ্য হারিয়ে আমরা নরেন্দ্র মোদী আমাদেরকে ক্ষমতায় বসাবে কিংবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসাবে, এই যে একটা আশা, এই আশা নিয়ে আমরা অনেকে উল্লসিত হচ্ছে। কিন্তু এগুলো না করে যেটা বাস্তবতা, সেটা হলো আমেরিকা বাংলাদেশে সেই কাজই করবে যেটা তার স্বার্থের অনুকূলে। তাদেরকে স্বার্থ দিতে হবে। সেই স্বার্থ সেন্ট মার্টিন হতে পারে, সেই স্বার্থ বাংলাদেশে আমেরিকান ঘাঁটি হতে পারে, সেই স্বার্থ চট্টগ্রাম বন্দর হতে পারে, তাদেরকে দিতে হবে। এছাড়া আমেরিকা আপনার পক্ষে কাজ করবে না। 2 নম্বর হলো ভারত এখানে শতভাগ তাদের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শেখ হাসিনার জামানাতে যে সাহায্য সহযোগিতা পেয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন গোলাম মাওলা রনি, লেখক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ী। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে ট্রেন্ডিং বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত তিনি রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন। প্রিয় দর্শক, কালকে থেকে বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রিতে যে পরিণত হয়েছে যে নিউজটি, তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির যে একটি সাক্ষাৎকার হয়েছে, সেখানে মোদি নাকি ডোনাল্ড ট্রাম্প তিনি নাকি মোদিকে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে এবং বাংলাদেশের ব্যাপার মোদির হাতে, এরকম একটি নিউজ গতকাল থেকে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করলেন গোলাম মাওলা রনি। এখানে বিভিন্নভাবে প্রথমে ডেইলি স্টার ভুল ব্যাখ্যা করেছিল, এর পরবর্তীতে তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং মোদি আসলে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক, সে সম্পর্কর সাথে মিল রেখে মোদিকে বাংলাদেশ হাতে তুলে দেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আসলে এত বড় সাহস হয়নি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশকে মোদির হাতে তুলে দেবে। প্রিয় দর্শক, এইগুলো ভুল নিউজ করা হয়েছে, যা আমরা ইতিমধ্যেই শুনে আসলাম। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।